আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। এসআই সন্তোষ হত্যাকাণ্ডকে ঘিরে যে রাজনৈতিক, সামাজিক ও নৈতিক বিতর্ক বাংলাদেশের জনপরিসরে তৈরি হয়েছে তা কেবল একটি ব্যক্তির মৃত্যু বা একটি মামলার আইনি ভবিষ্যৎ নিয়ে সীমাবদ্ধ নয়, বরং এটি রাষ্ট্র, বিপ্লব, ন্যায় বিচার, ক্ষমতা ও স্মৃতির রাজনীতির এক গভীর সংঘর্ষকে উন্মোচিত করেছে। এই সংঘর্ষের কেন্দ্রে রয়েছে জুলাই বিপ্লব, একটি গণ আন্দোলন যা দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, রাষ্ট্রীয় সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এসআই সন্তোষের মৃত্যু সেই বিস্ফোরণেরই একটি চূড়ান্ত ও রক্তাক্ত পরিণতি, যা পরবর্তীতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের স্বার্থে ভিন্ন ভিন্ন অর্থ আরোপ করে পুনর্নির্মাণ করার চেষ্টা করছে। বিবিসি বাংলার প্রতিবেদনের পরপরই যেভাবে এসআই সন্তোষ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে এমন এক ধরনের পূর্ব নির্ধারিত নৈতিক অবস্থান জনপরিসরে হাজির করা হয়, সেটি অনেকের কাছেই স্বাভাবিক মনে হতে পারে। জুলাই বিপ্লবীদের হত্যাযজ্ঞ করতে বাম সেকুলার ন্যারেটিভ নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনা যে কোনো রাষ্ট্রেই গুরুতর অপরাধ এবং আইন ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার সুযোগ কম। কিন্তু সমস্যাটি শুরু হয় তখনই যখন এই হত্যাকাণ্ডকে তার সামগ্রিক প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে একটিমাত্র ন্যারেটিভে রূপান্তর করা হয়। এখানে এসআই সন্তোষকে কেবল হত্যার শিকার এক পুলিশ কর্মকর্তা হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু জুলাই বিপ্লবের সময়কালে তার ভূমিকা, অভিযোগকৃত কর্মকাণ্ড এবং তার বিরুদ্ধে জমে ওঠা জনরোষকে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হয়েছে। এই ন্যারেটিভ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ কৌশল ছিল পরিচয় ভিত্তিক রাজনীতি। এসআই সন্তোষকে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তুলে ধরে হত্যাকাণ্ডকে সাম্প্রদায়িক সহিংসতার ফ্রেমে ফেলার চেষ্টা করা হয়। বাম, আওয়ামী লীগপন্থী ও ভারত ঘেঁষা অনলাইন অ্যাক্টিভিস্টরা এই কৌশলটি বেশ দক্ষতার সঙ্গে ব্যবহার করে, যাতে জুলাই বিপ্লবকে একটি সাম্প্রদায়িক, সহিংস ও অগণতান্ত্রিক আন্দোলন হিসেবে চিত্রিত করা যায়। এতে শুধু আওয়ামী লীগের পতিত শাসনের দায় লঘু হয় না, বরং আন্দোলনের নৈতিক বৈধতাকেও প্রশ্নবিদ্ধ করা সম্ভব হয়। আরও উদ্বেগজনক বিষয় হল এই প্রচেষ্টায় কিছু ভারতপন্থী বিএনপি ঘেঁষা অ্যাক্টিভিস্টের সমর্থন যোগ হওয়া, যা বাংলাদেশের মূলধারার রাজনীতিতে আদর্শিক বিভাজনের চেয়ে ভূরাজনৈতিক আনুগত্যকে বড় করে তোলে। কিন্তু ঘটনা প্রবাহের ভেতরে ঢুকলে দেখা যায় এসআই সন্তোষের মৃত্যু কোনো আকস্মিক বা অকারণ সহিংসতার ফল ছিল না। জুলাই বিপ্লবের উত্তাল সময়কালে তার বিরুদ্ধে শিশু কিশোর সহ অন্তত 11 জন মানুষকে হত্যার অভিযোগ উঠে আসে। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডগুলো ছিল নির্মম, নির্বিচার ও প্রকাশ্য। রাষ্ট্রীয় ক্ষমতার আশ্রয়ে একজন পুলিশ কর্মকর্তা যখন এমন সহিংসতায় লিপ্ত হন, তখন তার বিরুদ্ধে ক্ষোভ কেবল রাজনৈতিক নয়, গভীরভাবে নৈতিক রূপও ধারণ করে। শেখ হাসিনার দেশত্যাগ ও সরকারের পতনের পর যে জনরোষ বিস্ফোরিত হয়, তা ছিল দীর্ঘদিনের জমে থাকা ভয়, ক্ষোভ ও অপমানের প্রতিক্রিয়া। থানা ঘেরাও, বিচার দাবি এবং শেষ পর্যন্ত উত্তেজিত জনতার হাতে এসআই সন্তোষের মৃত্যু, এই সব কিছুই সেই অগ্নিগর্ভ বাস্তবতার অংশ যেখানে রাষ্ট্র কার্যত তার নৈতিক কর্তৃত্ব হারিয়েছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, গণপিটুনি কি ন্যায় বিচার? আইনগতভাবে উত্তর অবশ্যই না, কিন্তু সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণে বিষয়টি এত সরল নয়। যখন রাষ্ট্র নিজেই ধারাবাহিকভাবে বিচারহীনতা লালন করে, যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধ করেও দায় মুক্তি পায়, তখন জনগণের মধ্যে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা তৈরি হয়। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য না হলেও বিশ্লেষণের ক্ষেত্রে এই বাস্তবতাকে অস্বীকার করা যায় না। এসআই সন্তোষের মৃত্যুকে যদি শুধুই আইন বহির্ভূত হত্যাকাণ্ড বলে দাগিয়ে দেয়া হয়, তবে সেই কাঠামোগত সহিংসতা ও বিচারহীনতার প্রশ্নগুলো অদৃশ্য হয়ে যায়, যা এই ঘটনাকে সম্ভব করে তুলেছিল। এসআই সন্তোষের সঙ্গে
ইসকন সংশ্লিষ্টতা বা উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর সম্ভাব্য সম্পর্কের অভিযোগগুলো এই বিতর্ককে আরও জটিল করে তুলেছিল। এই দাবিগুলো সত্য হোক বা না হোক, এগুলো জনপরিসরে আলোচনার অংশ হয়ে ওঠে, কারণ বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি ধারণা কাজ করছে, রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে নির্দিষ্ট আদর্শিক ও ধর্মীয় শক্তির আঁতাত। আওয়ামী লীগের শাসনামলে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা এবং সংখ্যালঘু রাজনীতির ব্যবহার, এই সব কিছু মিলিয়ে একটি সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল। এসআই সন্তোষ সেই সন্দেহের প্রতীক হয়ে ওঠে এবং তার মৃত্যু সেই ক্ষোভের বিস্ফোরণ হিসেবে ব্যাখ্যা করা হয়। এই প্রেক্ষাপটেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি থানায় গিয়ে স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে যে দায়িত্বশীলতার পরিচয় দেন, সেটিকে বাম সেকুলার মহল ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে। স্বীকারোক্তিকে ব্যবহার করে পুরো জুলাই আন্দোলনকে অপরাধী সাব্যস্ত করার একটি বৃহত্তর প্রকল্পের সূচনা হয়। এখানে লক্ষ্য ছিল স্পষ্ট, জুলাই বিপ্লবকে ক্রিমিনালাইজ করা, যাতে ভবিষ্যতে এই আন্দোলনের উপর দাঁড়িয়ে থাকা যে কোনো রাজনৈতিক শক্তিকে নৈতিকভাবে দুর্বল করা যায়। মাহদী হাসানকে মধ্যরাতে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনা এই আশঙ্কাকে আরও ঘনীভূত করে। এটি কেবল একটি গ্রেফতার নয়, এটি ছিল একটি বার্তা। সেই বার্তা ছিল রাষ্ট্র এখনও তার পুরনো দমনমূলক হাতিয়ার ব্যবহার করতে প্রস্তুত এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব সেই হাতিয়ারের বাইরে নয়। এই ঘটনার বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে যে প্রতিক্রিয়া তৈরি হয় তা দেখিয়ে দেয় যে জুলাই বিপ্লব কেবল অতীতের একটি ঘটনা নয়, এটি এখনও একটি জীবন্ত রাজনৈতিক বাস্তবতা। জনতার চাপের মুখে মাহদী হাসানের জামিন এবং আদালত প্রাঙ্গণে তার গণসংবর্ধনা, এই সব কিছু রাষ্ট্রকে আবারও মনে করিয়ে দেয় যে বৈধতা কেবল আইনি প্রক্রিয়া থেকে আসে না, আসে জনসমর্থন থেকেও। এই পর্যায়ে এসে মৌলিক প্রশ্নগুলো সামনে আসে। জুলাই বিপ্লব কি একটি ক্রিমিনাল অফেন্স? যদি আন্দোলনের সময় সংগঠিত ঘটনাগুলোর জন্য জুলাই যোদ্ধাদের বিচার করা হয়, তবে সেই আন্দোলনের উপর দাঁড়িয়ে থাকা সরকারের নৈতিক ভিত্তি কোথায়? যে বিপ্লব একটি শাসন ব্যবস্থাকে উৎখাত করল, সেই বিপ্লবকে অপরাধী সাব্যস্ত করে কি সেই শাসনোত্তর রাষ্ট্র টিকে থাকতে পারে? ইতিহাস বলছে পারে না, অন্তত দীর্ঘমেয়াদে নয়। এই কারণেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জুলাই বিপ্লবের সময়কালীন ঘটনা প্রবাহকে ইনডেমনিটি দেওয়ার দাবি তুলছেন। ইনডেমনিটি মানে দায় মুক্তি নয়, বরং একটি রাজনৈতিক স্বীকৃতি যে একটি বিশেষ ঐতিহাসিক মুহূর্তে সংগঠিত ঘটনাগুলোকে স্বাভাবিক আইনি মানদণ্ডে বিচার করা হলে সেটা ইতিহাসের ন্যায্যতা বিকৃত করে। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এমন ইনডেমনিটি কার্যকর করার দাবি আসলে ভবিষ্যতের প্রতারণার আশঙ্কা থেকে জন্ম নেয়। যদি আজ এই স্বীকৃতি না দেয়া হয়, তবে আগামীতে নির্বাচিত যে কোনো সরকার আইনের নামে জুলাই বিপ্লবীদের টার্গেট করতে পারে, প্রতিশোধ নিতে পারে, এমনকি শারীরিকভাবে নিশ্চিহ্ন করার পথ তৈরি করতে পারে। এই সংখ্যাকে আরও বাড়িয়ে তোলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। বিএনপির সঙ্গে ভারতের রাজনৈতিক ঘনিষ্ঠতা, ডিপ স্টেট ও এনএসআই প্রধানের তারেক রহমানের সাক্ষাৎ, এইসব ঘটনা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। যারা জুলাই বিপ্লবকে একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন হিসেবে দেখেছিলেন, তাদের কাছে এই সমীকরণগুলো অস্বস্তিকর। কারণ বাংলাদেশের ইতিহাসে ডিপ স্টেট, সেনা আমলা ও বিদেশি প্রভাবের মিলিত ষড়যন্ত্র বহুবার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধ্বংস করেছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা যে তুলনাগুলো টানছেন, 15 আগস্টের বিপ্লবী, 75-এর বিপ্লবী, সেগুলো নিছক আবেগপ্রবণ নয়। ইতিহাসে দেখা গেছে যারা একসময় ক্ষমতার পরিবর্তনের নায়ক ছিলেন, পরবর্তী সময়ে তারাই রাষ্ট্রের কাছে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হয়েছেন। 15 আগস্টের পর যেভাবে ক্ষমতার ভেতরের দ্বন্দ্ব ও ষড়যন্ত্রে বিপ্লবীরা একে একে নিশ্চিহ্ন হয়েছেন, বা 75-এর পর যেভাবে ফাঁসির দড়ি তাদের জন্য প্রস্তুত ছিল, সেই স্মৃতি আজ আবার ফিরে আসছে। জুলাই বিপ্লবীদের ভবিষ্যৎ কি সেই একই পথে হাঁটছে? এই প্রশ্নের উত্তর এখনও নির্দিষ্ট নয়, কিন্তু লক্ষণগুলো উপেক্ষা করার মতো নয়।
সবচেয়ে বড় বিপদ হল স্মৃতির রাজনীতি। যদি রাষ্ট্র ও প্রভাবশালী বুদ্ধিবৃত্তিক মহল মিলে জুলাই বিপ্লবের ইতিহাসকে নতুন করে লিখতে শুরু করে, যেখানে বিপ্লবীরা অপরাধী, সহিংস ও সাম্প্রদায়িক আর রাষ্ট্রীয় সহিংসতার প্রতিকরা ভুক্তভোগী, তবে সেই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের চেতনা গড়ে দেবে। তখন জুলাই বিপ্লব আর মুক্তির প্রতীক থাকবে না, থাকবে বিশৃঙ্খলার উদাহরণ হিসেবে। এই কারণেই আজকের এই বিতর্ক এত গুরুত্বপূর্ণ। এটি কেবল এসআই সন্তোষ বা মাহাদি হাসানের গল্প নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্ন। সবশেষে বলা যায়, জুলাই বিপ্লবের বিচার ইতিহাসই করবে, কিন্তু সেই ইতিহাস যদি ক্ষমতাবানদের কলমে লেখা হয় তবে তা ন্যায় বিচারের ইতিহাস হবে না। ইন্ডেমনিটি, রাজনৈতিক স্বীকৃতি এবং আন্দোলনের নৈতিক বৈধতা রক্ষার সংগ্রাম আসলে একই লড়াইয়ের অংশ। এই লড়াইয়ে পরাজয় মানে কেবল কয়েকজন বিপ্লবীর ব্যক্তিগত বিপর্যয় নয়, মানে সেই স্বপ্নের সমাপ্তি যে স্বপ্ন একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।